আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে লাইভে চলে আসলাম। আজকের বিষয় আমরা আমার এক সহকর্মী বড় ভাই জনাব অনুপ কুমার বিশ্বাস দাদার সফলতার গল্প শুনব। এই জন্য আজকে আমরা লাইভ এসেছি। আমাদের আজকের অতিথি আর অল্পক্ষণের মধ্যেই আমাদের লাইভে যুক্ত হবে। সফলতার গল্প আমরা এজন্যই শুনবো, কারণ সফলতার গল্প শুনলে কিন্তু আমরা উৎসাহ পাবো, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এজন্য সবাই লাইভে যুক্ত হই, আমরা সফলতার গল্প শুনি, আত্মবিশ্বাস বাড়াই। শাহ আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আমার সাউন্ড কি শোনা যায় কিনা একটু যদি বলতেন। শাহ আলম ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? যদি একটু বলতেন। আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তার সফলতার গল্প নিয়ে জনাব অনুপ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস সদর, যশোর। দাদা একজন অত্যন্ত ভালো মনের মানুষ, সবসময় দেশের কল্যাণে কাজ করে যায়। ভাই, আমার কথা শোনা যায় কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু যদি জানাইতেন। আনিস হুসাইন, ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা রইল। আজকে দিনে আমাদের অতিথি, তিনি কিন্তু চাকরির পাশাপাশি কিন্তু আবার তার বামি কম্পোস্টের খামার রয়েছে। তার পাশাপাশি আবার তিনি বিভিন্ন সময় গল্প লেখেন, বিশেষ করে তিনি কবিতাগুলো বেশি লেখেন। কৃষি নিয়ে, প্রকৃতি নিয়ে, আমাদের দেশ নিয়ে কিন্তু অনুপ কুমার বিশ্বাস কবিতাও লিখে থাকেন। আজকে তিনি আমাদের লাইভে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। আর আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমরা আগামী শুক্রবার লাইভে আসব। ওই দিনের বিষয় হলো আমরা আমন মৌসুমে কি কি জাত রোপণ করব। আমাদের সাথে সেদিন উপস্থিত থাকবেন জনাব মাহাদি হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, নড়াইল সদর, নড়াইল। আশা করি আপনারা সেদিনে লাইভে যুক্ত হবেন, কারণ আমরা কিন্তু কম বেশি সবাই আমন ধান চাষ করে থাকি। এই আমন ধান কি কি জাত চাষ আমরা করব, কোন কোন জাতে ফলন বেশি, সেই বিষয়ে আমরা আগামী শুক্রবার আলোচনা করব ঠিক রাত 9টায়। আজকে আমাদের অতিথি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভে যুক্ত হবেন, তাই সকলে একটু ধৈর্য ধরুন। শফিক লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ মামা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবো। শাহ আলম ভাই লিখেছেন, জি ক্লিয়ার শোনা যায়। ধন্যবাদ শাহ আলম ভাইকে। যারা আমাদের লাইভটি দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে। আমি যতটুকু জানতে পেরেছি তার ফোনে একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য তার একটু লেট হচ্ছে। আমি যতটুকু জানতে পেরেছি তার ফোনে একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য তার একটু লেট হচ্ছে।
আর আমাদের লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। লাইভটি শেয়ার করে দিন। সফলতার গল্প অন্য বন্ধু বান্ধব আপনার যারা আছে তারাও শুনতে পারে। সফলতার গল্প শুনলে কিন্তু আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজকে এই সফলতার গল্প নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন জনাব অনুপ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, যশোর সদর, যশোর। এমডি শফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ মামা ভালো আছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই কিন্তু, ভালো থাকা শব্দটা শুনলেই কিন্তু আমাদের কাছেও ভালো লাগে। কারণ আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, পরিবার, প্রতিবেশী যদি ভালো থাকে তা আমরাও ভালো থাকি। দাদাকে আমি বলবো আপনি আমাদের লাইভে অতি শীঘ্রই যুক্ত হন। এমডি শফিক লিখেছেন, মামা সুন্দর লাইভ চালিয়ে যান। মামা শফিক, গান শোনাবা? তাহলে লাইভে যুক্ত করি, আমাদের অতিথি আসার আগে একটা গান হয়ে যাক। এমডি শফিক, কলে আসবা? একটি গান হয়ে যাক আমাদের অতিথি আসা আগ পর্যন্ত। কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। আল ইয়ামিন মাদারীপুর আমার কলেজ হিসেবে ছোট ভাই। আমরা একই কলেজে পড়ালেখা করেছি। একজন ভালো মনের মানুষ, সবসময় সম্মান দিয়ে কথা বলতো। অনেকদিন যাবৎ দেখা হয় না। আল ইয়ামিন মাদারীপুর লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি কিন্তু আপনার নিয়মিত শ্রোতা। ধন্যবাদ আল ইয়ামিন। হ্যাঁ, দেখেছি প্রতিটি লাইভে সে যুক্ত হয়। আল ইয়ামিন, আপনি কোথায় আছেন, কি করেন, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এই আল ইয়ামিন কলেজে পড়াকালীন কিন্তু মানে আমরা একই কলেজে পড়ালেখা করেছিলাম। অত্যন্ত ভদ্র একজন মানুষ, সাদা মনের মানুষ। দেখা হলেই কিন্তু সালাম দিয়ে কথা বলতো। আল ইয়ামিন, কোথায় আছো, কি করো, অবশ্যই জানাবে। দাদা অনুপ কুমার বিশ্বাস, আপনি আবার একটু রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করে দিতেছি। দাদা, দাদা আপনাকে আমি অ্যাড করেছি, আপনি অবশ্যই যুক্ত হয়ে যান। চলে এসেছে, তার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রথমেই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যিনি আমাদের অতিথি হয়েছেন জনাব অনুপ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, যশোর সদর, যশোর। তিনি একজন ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। দেখা হলে সবসময় হাসি মুখে কথা বলে। তিনি চাকরির পাশাপাশি কিন্তু কবিতা লিখে থাকেন। তিনি বহু গুণে গুণান্বিত। তার কিন্তু আবার ভার্মি কম্পোস্টের খামারও রয়েছে। আবার কিন্তু আমরা যারা
ডিপ্লোমা কৃষিবিদ আছি, তাদেরও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। আজকে সেই অনুপ কুমার দাদা তার জীবনের সফলতার গল্প শোনাতে কিন্তু আমাদের মাঝে এসেছেন। আপনারা যারা লাইভে আছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আর সফলতার গল্প শুনবেন। সফলতার গল্প এই জন্যই শুনবেন, সফলতার গল্প শুনলে কিন্তু আমাদের উৎসাহ বেড়ে যাবে, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আসুন আমরা এবার আমাদের অতিথির সাথে পরিচিত হব। আমি দাদা অনুপ কুমার বিশ্বাসকে বলবো, প্রথমে আপনি আপনার পরিচয় দিন। পর্যায়ক্রমে আমরা কথাবার্তা বলবো, গল্প করব, আড্ডা দিব, কবিতা শুনবো ইনশাল্লাহ। দাদা, আপনি আপনার পরিচয় দিন। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রামে আমাদের সঙ্গ দিয়েছেন এবং দেবেন, আমাদের সাথেই থাকবেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এরকম একটি আয়োজন প্রতিনিয়ত করে যাচ্ছেন আমাদের সঞ্চালক মহোদয়, তার এই বিচক্ষণ সৃজনশীল চিন্তা ভাবনাকে আমি সম্মান করি এবং ডিপ্লোমা কৃষিবিদ শুধু নয়, কৃষির স্বার্থে যে বিভিন্ন কৃষি পরামর্শ রয়েছে যেগুলো আসলে যদি আমরা বাস্তব জীবনে ধারণ করি তাহলে আমাদের কৃষি কল্যাণে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে সে একটু একটু করে তার জায়গা থেকে এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সচেতনতা তৈরি করছে, এই গুণটাকে আমি অবশ্যই স্যালুট করি। আমি অনুপ কুমার বিশ্বাস, প্রথমত আমি ডিপ্লোমা কৃষিবিদ, পরবর্তীতে আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, যশোর সদর যশোরে এই মুহূর্তে কর্মরত আছি। পরিচয় দেওয়ার মতো আসলে ওইভাবে কিচ্ছু নাই। সঞ্চালক মহোদয় হয়তো আমাকে একটু বেশি বিশেষণ আমার নামের সাথে যুক্ত করেছেন, কিন্তু একজন ডিপ্লোমা কৃষিবিদ হয়ে যে বিষয়গুলো আঁকড়ে ধরা উচিত বা যে বিষয়গুলো নিয়ে কাজ করলে অটোমেটিক সফলতা নামের সাথে যুক্ত হয় সেই সব বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি, কিন্তু আমি সফল বিষয়টি এমন আসলে আখ্যায়িত করা ঠিক হবে না। যাক, ধন্যবাদ। অডিয়েন্স যারা আছেন তারা আসলে তাদের কাছে আমার পরিচয় প্রদান করলাম। সঞ্চালক মহোদয়, ধন্যবাদ আজকের আমাদের অতিথি জনাব অনুপ কুমার দাদাকে। দাদা কিন্তু আসলে একজন ভালো মনের মানুষ, তার কথাই কিন্তু আমরা বুঝতে পেরেছি। আজকে আমাদের লাইভটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যদি কোনো তথ্য জানার দরকার পরে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। মেহেদী হাসান লিখেছেন নিঃস্বার্থ ভালোবাসা অবিরাম, আপনার প্রতিও আমাদের নিঃস্বার্থ ভালোবাসা রইল। এমডি শফিক লিখেছেন ভালোবাসা অবিরাম, এমডি শফিকের প্রতিও আমাদের ভালোবাসা রইল। এমডি শফিক বলেছেন মামি কেমন আছে? আসলে মামি ভালো আছে। তোমার মামি তোমাকে ঈদের সময় বেড়াতে আসতে বলেছে, অবশ্যই বেড়াতে আসবা। বেড়াতে আসলে কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে একটা মিল ভাব বাড়ে। আপনারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আমি আমাদের অতিথির কাছে চলে যাব, আমরা তার পরিচয় জেনেছি। আমি তার কাছে প্রশ্ন করবো, দাদা এই যে আপনি এই চাকরির পাশাপাশি বর্তমান চাকরির পাশাপাশি আমরা দেখেছি আপনি বিভিন্ন সময় কিন্তু কবিতা লেখেন, আবার শুনেছি আপনার কেঁচো না ভার্মি কম্পোস্টের খামার রয়েছে। এই সম্পর্কে যদি বলতেন যে আপনি চাকরির পাশাপাশি আর কি কি করেন, যদি একটু আমাদের দর্শকদের জানাতেন। সঞ্চালক মহোদয়কে আমি একটু রিকোয়েস্ট করব যে আসলে চাকরির পাশাপাশি আমি কিচ্ছু করি না, আর করার আমাদের কোনো সুযোগ নাই। তবে যেটা আসলে বলে থাকি যে আমাদের যারা ডিপ্লোমা নিয়ে স্টাডি করছেন বা শেষ করে বসে আছেন তাদের জন্য কিছু পরামর্শ থাকে, সেটা স্কিল ডেভেলপমেন্ট এবং কিভাবে সে তার বেকারত্ব দূরীকরণ করতে পারে এবং কৃষির যে খাতগুলো রয়েছে যে খাত থেকে আসলে জীবনযাত্রার এই মানটা উন্নয়ন করা সম্ভব সেই জায়গাগুলো থেকে আসলে কাজ করি না, পরামর্শ দিয়ে থাকি। কিন্তু যদি সফলতার যে গল্প আখ্যায়িত করেছেন আপনি,
এই গল্পটি কিন্তু আমার অতীতের। বর্তমান আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, জাস্ট এতটুকুই। আর পাশাপাশি যদি কেউ পরামর্শ চায় তো সেক্ষেত্রে আমরা সে জায়গাগুলো থেকে অবশ্য পরামর্শ দিয়ে থাকি। অনেকেই কমেন্ট করছেন সঞ্চালক মহোদয় আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমি ভার্মি কম্পোস্টের কোনো আমার প্রজেক্ট নাই, এগুলো হয়তো একটু মিসিং হয়ে গেছে আপনার বোঝার। বাট একটা সময় ছিল, এগুলোর উপর আমি চেইন তৈরি করেছি এবং সেখান থেকে কিভাবে আমি আউটপুট বের করেছি এবং এই যে জার্নিটা, এই জার্নিটা নিয়ে আসলে কথা বলতে যদি বলেন আমাকে তাহলে আমি অবশ্যই বলবো। তবে একটু বলি, আপনার মানে সঞ্চালক মহোদয় আপনার খুব পরিচিত এবং আমাদের মধ্যমণি এমন একজন ব্যক্তি যার নাম আমি উল্লেখ করব না, যে কোনো একটা প্ল্যাটফর্মে মেবি 2021-22 এই সালের একটা প্ল্যাটফর্মে, তো এরকম যে কোনো বিষয় নিয়ে আমাদের ডিপ্লোমা কৃষিবিদদের একটা লাইভ প্রোগ্রাম হয়। সেখানে আমি বলি যে আসলে কৃষি ডিপ্লোমা যারা করে তাদের ভাতের অভাব হয় না, টাকার অভাব হয় না, মানে জীবন পরিচালনা করার জন্য যতটুকু দরকার সেটার অভাব হয় না। তো এর মাঝে যে কোনো একজন অডিয়েন্স প্রশ্ন করে যে উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য আমার পরামর্শ কি। তো ওই লাইভে আমি ছিলাম আমন্ত্রিত অতিথি। তো সঞ্চালক মহোদয় আমাকে যখন বলে যে আমি সাজেশন দিব, তো তখন অডিয়েন্স বলে তো উনি তো উপসহকারী কৃষি কর্মকর্তা নন, আমি ওনার সাজেশন নিব না ডাইরেক্ট। আমি আসলে একটু বিব্রতিকর পরিবেশে মানে তৈরি হয় তখন। তো আমি আর কিছু বলতে পারি না। তো সঞ্চালক মহোদয় বিষয়টি উল্লেখ করেন যে উনি আসলে একটি বাড়ি একটি খামারে চাকরি করছেন এখন, পাশাপাশি এই কাহিনী এই কাহিনী। তো এর পরবর্তীতে অনেকেই মেসেঞ্জারে ফোন করে আমাকে এই গভর্নমেন্ট জবের ব্যাপারে সাজেশন চায় বা সাজেশন দেওয়ার কথা বলে। বাট আমি মানে ভিতর থেকে আমার ওই বিষয়টা আর আসে না। কারণ আপনি হয়তো একটা বিষয় জানেন, আমাদের অডিয়েন্স ম্যাক্সিমামই কৃষির সাথে সম্পৃক্ত, আমি জানি। যখন ব্রয়লার বা মুরগির বাচ্চা ওই হঠাৎ করে ছোট থাকাকালীন অবস্থায় হঠাৎ করে যদি বিকট একটা শব্দ বা এরকম আকস্মিক কোনো একটা বিষয় যদি আসে, তো সেক্ষেত্রে চমকে যায়, ভয় পায়। তো ভয় পাইলে তখন কিন্তু ওর যে গ্রোথ, ওর যে অ্যাক্টিভিটি, এইটা কিন্তু আর আগের মতো থাকে না। তো ব্যাপারটা হয়েছে যখন আমার ওই লাইভ প্রোগ্রামে আমাকে প্রশ্ন করার পর আমি যে একটা ভীতস্ত এবং বিব্রতকর পরিবেশে পড়েছি, এরপরে আমি কখনোই উপসহকারী কৃষি কর্মকর্তা ইভেন গভর্নমেন্ট জবের ব্যাপারে আমি কাউকে পরামর্শ দিই না। হ্যাঁ, পরামর্শ দেওয়ার অসংখ্য আছে, আমি রেফারেন্স হিসেবে বলি যে আমাদের যারা কলিগ আছেন তাদের সাথে আপনি কথা বলেন, কিন্তু এই বিষয়ে আমি কোনো পরামর্শ দিই না। কারণ ওই পরামর্শ দেওয়ার যে সদ ইচ্ছা, যে মেন্টালিটি, সে আপনি ভালো বলেন বা খারাপ বলেন আমাকে, আমার কিন্তু তখনই মারা যায়, মানে মৃত্যু ঘটে। যেমন ফলের জন্য একটা ফল উৎপাদন হতে গেলে ফুলের মৃত্যু ঘটে, ঠিক সেই রকম আমার আসলে ওই সময় এই মৃত্যুটা অপমৃত্যু হয়েছে। কিন্তু হ্যাঁ, অন্য যে বিষয়গুলো আছে, যে একজন ডিপ্লোমাধারী কোথায় কোথায় কাজ করা যায় বা উচিত, বা কোথায় করলে তার স্কিলটা আরো একটু উন্নত হবে বা তার গ্রহণযোগ্য বেড়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি। আশা করি ছোট্ট একটা গল্পের মাধ্যমে, গল্প না, জীবনের গল্পের মাধ্যমে আমি অডিয়েন্সকে এবং সঞ্চালক মহোদয়কে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ। সঞ্চালক মহোদয় আপনি কি শুনতে পাচ্ছেন? অনেকেই লাইভ প্রোগ্রামে আছেন দেখতে পাচ্ছি। আজকের এই কর্মশালায় যে বিষয়কে উনি লিপিবদ্ধ করেছেন, আসলে এটা একটু সংযোজন করা উচিত ছিল আমার মনে হয়। যে সফলতার গল্প, সফলতার ব্যাখ্যা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন, কারণ এটা ব্যক্তির উপর নির্ভর করে আমি মনে করি।
কারণ যখন একজন ছাত্র থাকে তার স্বপ্ন থাকে যে আমি উপসহকারী কৃষি কর্মকর্তা হলে আমি সফল। আবার যে অন্য সেক্টর জব করছে সে মনে করে যে আমার যদি এর পাশে যদি আরো বেশ কিছু জায়গা থেকে ইনকাম সোর্স আসতো বা আমি সামাজিকভাবে কিছু দায়বদ্ধতা আছে এগুলো যদি আমি সম্পন্ন করতে পারতাম তাহলে সফল। তো আসলে ব্যক্তির উপর নির্ভর করে সফলতা তার চিন্তা চেতনার উপর। তো এই জন্য সঞ্চালক মহোদয়ের হয়তো বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার ছিল। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আমাদের সঙ্গে, বিশেষ করে আমার পরিচিত তার ভিতর মেহরাব হোসেন দেখছেন, খুব ভালো লাগছে। সঞ্চালক মহোদয়, আপনি কি আছেন? যাক, সম্ভবত উনি লাইনে নাই। আহ, হ্যাঁ দাদা, আমার কথা কি শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। সম্ভবত একটু সমস্যা হয়েছিল, এই জন্য দুঃখিত। হ্যাঁ দাদা, আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি এই যে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যোগদান করার আগে কিন্তু আপনি বিভিন্ন সেক্টরে জব করেছেন, এবং কিন্তু মানে আমাদের চাকরির আবেদন করার কিন্তু একটা নির্ধারিত বয়স থাকে বা একটা সময় বেঁধে দেওয়া হয়। আমরা কিন্তু যা জানি, অনেকেই কিন্তু শেষ বয়সে, অর্থাৎ মানে যখন 30 বছর পার হয়ে যায় তখন এসে কিন্তু অনেকে ধন্যবাদ। প্রত্যেকটা বিষয় আসলে আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। উপসহকারী এটি কিন্তু আমার চতুর্থতম ভাইবা ছিল। এর আগেও আমি 3টি ভাইবা দিয়ে আহ, মানে আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তো একদম বয়সের শেষ প্রান্তে এসে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছেছি, অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। তবে এর আগে আমি আমার জীবনের যত শখ আহ্লাদ কৃষি নিয়ে ছিল তা সব পূরণ করেছি। আমি 2011 সালে ডিপ্লোমা কমপ্লিট করে 2012 সাল থেকে আমি জব করি। তো আমার এটা 10মতম জব চলে, তার ভিতর গভর্নমেন্ট জব হচ্ছে এটা দ্বিতীয়তম। আমি একটি বাড়ি একটি খামার তথা পল্লী সঞ্চয় ব্যাংকে জব করেছি, তারপর উপসহকারীতে এটি। আর আমার নবম নিবন্ধন ছিল, আমি স্কুলে ইচ্ছা ছিল না শিক্ষকতা করার, এই জন্য আমি যাইনি। এটা হচ্ছে মানে এই যে 3টা জবের কথা বললাম, পল্লী সঞ্চয় ব্যাংক, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্কুলে, এই 3টা জবকে আমি একটু আলাদা দিকে রেখে আমি কথা বলতে চাচ্ছি। এর পরবর্তী যে জায়গাগুলো হয়েছে সেই জায়গাগুলো থেকে আমি শিখেছি চারাকে যেরকম হার্ডেনিং করে, সবজির চারাকে হার্ডেনিং করে মূল জমিতে যখন আমরা রোপণ করি, তো ওই নিজের লাইফটাকে 2023-এর আগ পর্যন্ত লাইফটাকে ওই রকম করেছি। হয়তো আমি আমি ভীষণ রকমের একজন শৌখিন মানুষ, ভীষণ রকমের। ইভেন আমি বিশ্বাস করি, মনে করি যে নিজেকে সন্তুষ্ট করার জন্য, নিজেকে আত্মতৃপ্তির জন্য যেটা করা প্রয়োজন সেটা আপনার করতে হবে। আমার লাইফস্টাইল ছোটবেলা থেকে ভিন্ন রকম ছিল। আমি খুব খেলাধুলা, বিনোদন, এই সব কিছু নিয়ে আমি খুব পছন্দ করতাম। এগুলো নিয়ে আমার খুব ভালো একটা সময় কেটেছে। তো আসলে সময়ের বিবর্তনে এখন আসলে ওইগুলো যায় না আমার সাথে, কিন্তু
একটা ব্যাপার হচ্ছে আপনাকে আত্মতুষ্টির জন্য যা করা দরকার সেটা আপনার করা উচিত, কারণ ভালো থাকাটা আপনার দরকার। পাবলিক কি বলবে ওইদিকে চিন্তা ভাবনা করলে আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আপনি যেটাই করেন না কেন সেখানে আপনার পাবলিক 5 জন ভালো বলবে, 2 জন খারাপ বলবে, এটাই। এই জন্য আপনার নিজের মিশন বা ভিশনকে সামনে রেখে আপনার আত্মতুষ্টির জন্য কাজ করা উচিত। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম যখন ভাইবা উপসহকারী ভাইবা যখন ফেল করি, মানে বাদ যাই, তো তখন আমার মনে হলো, তখন আমি চাকরি করি, তখন আমার মনে হলো যে এই এই পদে বা এই ডিজিগনেশনে তার স্যালারি কত, সে কত টাকা এখান থেকে পায়, আমার ওর থেকে বেশি ইনকাম করতে হবে, এনি হাউ আমার সৎভাবে থেকে ওখান থেকে বেশি ইনকাম করতে হবে। এটা ছিল আমার দর্শন, আমার ফিলোসফি। যে একজন উপসহকারী, যখন আমার ভাইবা আমি ফেল করছি, আমার যখন ভাইবা হয়, মানে আমি আমার অভিষ্ট লক্ষ্যে যেতে পারিনি, তখন আমি শিক্ষকতা করব না। আপনারা জানেন 2013 সালে নবম নিবন্ধন, ওই সময় কিন্তু আপনার স্কুলের এন্ট্রান্স এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ছিল না। তখন কিন্তু আমি স্কুলে চাইলে ঢুকতে পারতাম, কিন্তু আমার স্কুলের প্রতি ফিলিংস না থাকার কারণে আমি কিন্তু ওখানে আগ্রহ দেখাইনি। কিন্তু আমার জেদ আসলো যে একজন উপসহকারী কত টাকা স্যালারি পাই, তার থেকে আমার বেশি করতে হবে। এই জেদ আসার কারণে আমি আমার মূল থিমটাই চলে যাচ্ছি। জেদ আসার কারণে আমি নিজেই, উইদাউট এনিবডি হেল্প, জাস্ট আমি পার্সোনালি আমি নিজে প্ল্যান করলাম যে কি করা যায়, কারণ আমার যাই করতে হবে তার এক্সপিরিয়েন্স নাই, প্রথমত তার অভিজ্ঞতা দরকার, তারপর টেকনিক্যাল সাপোর্ট সেটাও আমার দরকার, পাশাপাশি আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ম্যান পাওয়ার লাগবে, ল্যান্ড লাগবে। এখন এই প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করে আমি ভাবলাম যে একটা মানুষের প্রত্যেক দিন টাকা দরকার হয়। তো আমি প্রজেক্ট প্রপোজালটা তৈরি করলাম এইভাবে, আমার প্রত্যেক দিন টাকা আসতে হবে, 1 মাসে টাকা আসতে হবে, 6 মাসে টাকা আসতে হবে, 1 বছরে টাকা আসতে হবে। আমি খুব প্রাউডলি এই কথাগুলো বলে থাকি যে এই প্ল্যান নিয়ে আমি জানি না লাইভ দেখতেছি কিনা, সাতক্ষীরার সম্ভবত আনন্দ পাল দাদার কাছ থেকে আমি 70টা ফার্মি মুরগি কিনি। ফার্মি মিশরীয় জাত, এটা বাংলাদেশে আবহাওয়ায় মানে পালন করা যায়, ইভেন ডিমের হারও ভালো। আর পাশাপাশি হচ্ছে মুরগির ব্যয়ের যে একটা বড় জায়গাটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। তো ওদেরকে কিন্তু ঘাস দিলেও, কচি ডগা এরকম ঘাস দিলেও ওরা খাবে। এই জন্য অনেক ক্যালকুলেশন করে ফার্মি মুরগি 70টা নিয়েছিলাম। আমার বাড়িতে এখনো লেয়ার ফার্ম আছে, 50টা ডিম দেয়, কিন্তু ফার্মি নাই। তো ফার্মি 70টাই ডিম যা হোক যা আসতো। তো এই ডিম দিয়ে ইনকিউবেটর মেশিন কিনছিলাম আমি কুমিল্লা থেকে, তখন আমি কুমিল্লা থাকি, 3500 থেকে 4000 টাকা। এবং কার কাছ থেকে কিনেছিলাম সেও আমাদের ডিপ্লোমা কৃষিবিদ, দিবেন সেও উপসহকারী কৃষি কর্মকর্তা, ইভেন আমাদের ব্যাচমেট, যাক তার পয়সাটা আমি পরে দেবো। তো তার কাছ থেকে আমি ইনকিউবেটর মেশিন কিনেছি 70টা। একদিক থেকে ডিম বিক্রি করছি, অন্য দিক থেকে ডিম বাচ্চা ফোটাচ্ছি। ডিমে আমার প্রত্যেক দিন টাকা আসতেছে। এবার আমার খেয়াল আছে তখন আমি 8টা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনি। ছাগল নিয়ে কিন্তু আমার কবিতা আছে, ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনি। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কিন্তু গরিবের গাভী বলা হয়। এটা যা ডিপ্লোমা কৃষিবিদ আছেন তারা কিন্তু নৈবেত্তিক হিসেবে এই প্রশ্নটা তো অবশ্যই জানেন, গরিবের গাভী বলা হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনে 8টা, গরু কিনি 3টা। এই গরু 3টার থেকে আমার গরু হয় 8টা, ছাগল হয় 32টা। ছাগলের সিস্টেমটা হচ্ছে যখন ছাগল বাচ্চা দিচ্ছে 6 মাস পরে আমি ছাগল বিক্রি করতেছি, মুরগি থেকে আমার প্রত্যেকদিন ডিম আসতেছে, তাহলে আমার প্রত্যেক দিন টাকা আসতেছে, 6 মাস পরে টাকা আসতেছে। আমার দরকার মাসে একটা টাকা। মাসের টাকাটা কি করা যায়, গরুর যে বায়ো প্রোডাক্ট গোবর আছে, গোবর দিয়ে আমার সার তৈরি করতে হবে। তখন বাড়িতে আমি জৈব সার উৎপাদন কারখানা করি। প্রথমে আমি 20টা রিং নিয়ে তৈরি করি, পরবর্তীতে আমার ওখানে প্রোডাকশন হয় 5 টনের প্রোডাকশন হয়। এই হচ্ছিল আমার প্রজেক্ট প্রপোজাল, যে একদিনে টাকা আসবে, মাসে টাকা আসবে, 6 মাস পরে টাকা আসবে, 1 বছর পরে টাকা আসবে। এটুকু আমার একদম ডিজাইনটা একদম পারফেক্ট ডিজাইন ছিল। তখন কিন্তু আমি কুমিল্লা,
পারফেক্ট ডিজাইন ছিল। এখন ডিম বিক্রি হচ্ছে, বাচ্চাও বিক্রি হচ্ছে। আমার ভালো খেয়াল আছে, আমার ফেসবুকে আমি একজন বিসিএস ক্যাডার, সেও আমার কাছ থেকে ডিম নিয়েছে, বাচ্চা নিয়েছে, অর্গানিক ডিম। সে আমাকে প্রশ্ন করে যে আপনার খাবার কি দেন। আমি কিন্তু ফার্মি মুরগিকে নেপিয়ার ঘাস খাওয়াইতাম, এই ছোট ছোট টুকরা করে নেপিয়ার ঘাস খাওয়াইতাম মেশিন দিয়ে কেটে। আপনারা আমার, যদি যারা আমাকে চিনেন, আমার 2017 থেকে 2023 এর মাঝামাঝি পোস্টগুলো দেখবেন। ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখবেন আমার অ্যাক্টিভিটি, সবকিছু দেখতে পাবেন আমাদের। যা হোক, সে নিয়েছে, আমার সাথে যোগাযোগ করে এগুলো নিয়েছিল। এখন যে জায়গাটা আমরা মানে থমকে যাই, সেটি হচ্ছে আমার প্রোডাকশন হচ্ছে কিন্তু আমার সেলস নাই। জৈব সারে, কেঁচো সারে এই সেলস নিয়ে কিন্তু বড় একটা ব্যাখ্যা আছে। সেলস অনেক বড় একটা প্ল্যাটফর্ম সেলস। যারা সেলসে কাজ করছেন তারা জানে। সেলসে কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। পণ্যের চাহিদা তৈরি করা, নতুন প্রোডাক্ট যেটা জানে না সেটাকে প্রচারণা এবং সেটাকে গ্রহণ উপযোগী করে গড়ে তোলা, সেটার কোয়ালিটি মেনটেন করা, সেটাকে সঠিক দামে সেল করা এবং মালটা যথাযথ পৌঁছে দেওয়া এবং সেটার আউটপুট বের করা। অনেক ব্যাপার থাকে সেলসে। তো এই সেলসের জায়গাটা কিন্তু আমি কিভাবে কি করব, আমার প্রোডাকশন আছে কিন্তু সেলস নাই, কারণ ওই প্রোডাক্টটা নিতান্তই নতুন ছিল। তো তখন আমি নিজে, আপনাদের তো দেখাতে পারছি না, নিজে আমি একটা, আমার তো আসলে সঞ্চালক মহোদয় আমাকে বললো যে আমি একটু লেখালেখি করি। তো তখন চিন্তা করলাম যে মানুষ তো গতানুগতিক কিছু পছন্দ করে না, একটু সৃজনশীল চাই, একটু ব্যতিক্রমী চাই। তাহলে কিভাবে কি করা যায়? তখন আমার মনে হলো যে এটা নিয়ে একটা কবিতা লিখতে হবে। তখন আমি কবিতা লিখি। যুগ পরিবর্তনের সময় এসেছে, কৃষিতে হয়েছে সমৃদ্ধি, কি নির্ধারণ সৃষ্টি ভাই, নাম যে তার ভার্মি, অনায়াসে করবে পূরণ সকল পুষ্টি উপাদান, এই জন্য নাম যে তার সেজে মাটির প্রাণ, উর্বরতা বাড়াবে ক্ষেতের, ফসল ফলবে অধিক, কেঁচো সার যে সবার সেরা, রাসায়নিক সারকে ধিক, কৃষক ভাইরা জেনেছে এখন কেঁচো সারের ব্যবহার ও গুণ, সরকার দিচ্ছে প্রশিক্ষণ, জৈব কৃষিতে বাংলাদেশে হবে উন্নয়ন। এই কবিতা দিয়ে শুরু করে আমি কিছু লিফলেট তৈরি করি, নিজের লেখা। আমি কোনো উইদাউট হেল্পিং হ্যান্ড, জাস্ট আমি নিজেই লিখেছি। এবার আমার কবিতা, লিফলেট, আমার প্রোডাক্ট রেডি আছে। এখন আমি এটা বিক্রি করব কোথায়? বিক্রি করার জায়গাটা আমার তৈরি করতে হবে, ক্ষেত্র তৈরি করতে হবে। তো তখন আমি বিভিন্ন সেমিনার প্রোগ্রামে যাই, বলি, কিন্তু এটা পজিটিভ কোনো রেজাল্ট আসে না। কুমিল্লার কেউ থাকলে বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া, এই দুইটা আদর্শ সদর, কুমিল্লা জেলা আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া, এই সব জায়গা দিয়ে, ইভেন ঢাকায়ও লাস্টে আমি যখন আসি, ঢাকায়ও তখন পর্যন্ত আমি এখানে জোর প্রচেষ্টা চালাইছি। আমি প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা ফার্মার, প্রত্যেকটা নার্সারির কাছে গিয়েছি, লিফলেট দিয়েছি, প্রেজেন্টেশন করেছি, তারপর প্রোডাক্টের কোয়ালিটি দেখাইছি, কিছু ওর সাথে কম টাকায় কিছু পুশ করার চেষ্টা করেছি। তো একটা পর্যায়ে 2017 থেকে আমি কাজ করি, 2018 লাস্টে, 19-এর দিকে আমার সাড়া দেয়। এই সাড়া দিতে দিতে আমার এক সময় আমার সেলস চলে আসে 1 লাখ টাকার উপরে। এখন 1 লাখ টাকার উপরে যখন সেলস আসে, বলে রাখা ভালো যে আমি ওখানে কিন্তু পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি করার পাশাপাশি অবসর টাইমে শুক্র শনি বন্ধ থাকে, আর 5টার পরে সন্ধ্যার আগ পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় অর্ডার কালেকশন করতে যাই, রাত 8টা, 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত। এখন এখানে আপনাদের শিকার আছে। 11টা, 12টা পর্যন্ত আমি অস্থায়ী, মানে স্থানীয় না, একজন ব্যক্তি
তাহলে আমার চালচলন ওই এলাকার নজরে আসবে, বিভিন্ন ব্যক্তির নজরে পড়বো আমি। তো এই জন্য আমার একটা ফিলোসফি ছিল যে আমার ছোট থেকে বড় সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এই জন্য আমি ক্রিকেট দেখেন, আমার ক্রিকেটের বিভিন্ন প্রোগ্রাম ছবি আছে। আমি ক্রিকেট খেলেছি, ক্যারাম খেলেছি, তাদের নিয়ে আমি ঘুরতে গিয়েছি, তাদের নিয়ে আমি পার্টি দিয়েছি। ইভেন যে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, তাদের সাথে আমি ভালো লিঙ্কেজ, এবং প্রফেসর, ইভেন সরকারি কলেজের প্রফেসর ছিলেন, আমি নাম বলতে পারছি না, তাদের সাথেও কিন্তু রাত্রে আড্ডা দিয়েছি। টোটাল আমার যে সুসম্পর্কটা রাখার দরকার সেই জায়গাটা আমি রেখেছি। কেন? যে আমার অ্যাক্টিভিটি, আমার কার্যক্রমগুলো আমি যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই তাহলে আমার যে সামাজিক যে নেতিবাচক ধারণা আসবে সেটা কিন্তু আসেনি। এবার যে কয়েকটা শ্রেণীর যে থাকে, যে ছেলে ছেলে থাকে বা তাদের যে নজরে আসবো তেমনটি না। এবার করতে পেরেছি। এখন আমার যে কাজটি আমার হচ্ছে পুশ করা। এখানে আমি অর্ডার কালেকশন করলাম। প্রোডাক্ট কালেকশন করলে আমার কিন্তু প্রোডাক্টটা, ম্যাক্সিমাম প্রোডাক্টটা আমার কিন্তু মাগুরা থেকে যেত, মাগুরা থেকে কুরিয়ার হইতো। সেটা আমি পিক আপে করে নিয়ে আমি একটা বাসায় নিয়ে রাত্রে সব ঢালতাম। ডালে 2 কেজির প্যাকেটে, কখন আমি লেবার নিয়েছি, কখন আমি নিজে লেবার, 2টা 3টা রাত 10টা থেকে শুরু করে 2টা 3টা পর্যন্ত আমি ওই ওজন করেছি, মাপিছি, ওইটা স্টাবলার করেছি এবং ওইটা লিখেছি, ওইটা করছি। মানে হার্ডেনিং নিজের লাইফটাকে যতটা কষ্ট দেওয়া যায় সব কষ্টটা আমি ওখান থেকে দিয়েছি। দেওয়ার পর সেই প্রোডাক্টটা আমি আমি কোম্পানির ওনার, আমি উদ্যোক্তা, আমি সেলসম্যান, আমি প্রোডাক্ট ডেলিভারি ম্যান, এবং আমি টাকা নিচ্ছি। এই প্রত্যেকটা কাজ এবং কোম্পানির প্রচার প্রচারণা, এভরিথিং, সবকিছুর জন্য আমি টোটাল সমগ্র কাজগুলো আমি বাস্তবায়ন করেছি অনলি আমি। এটা আমাকে ক্রেডিট অবশ্যই দিতে হবে। এই জায়গাটা তৈরি করে আমি ওখান থেকে 1 লাখ টাকার উপরে আমি আউটপুট পেয়েছি। আমার খেয়াল আছে আমি না হলেও 100 টনের উপরে, 100 টনের উপরে আমি শুধু সারটা আমি ওখানে সেলস করছি। প্রত্যেক কেজিতে যদি আমার 2 টাকা 3 টাকা করে থাকে তাহলে 1000 কেজিতে 1 টন, তাহলে কত টাকা? আপনাদেরকে আমি বলি, ওই সময় আমি 2টা ল্যাপটপ কিনি, একটা 70,000, একটা 50,000 টাকা দিয়ে। আমার পালসার ডাবল ডিস্ক 1,70,000, সেটা গাড়ি ছিল। পাশাপাশি আমার লাইফ স্টাইল টোটাল চেঞ্জ। আমার লাইফের যদি মানে স্বর্ণযুগ বলা হয়, যদি আমার লাইফের যদি সফলতা বলা হয়, তাহলে আমি ওই 2017 থেকে 2023 পর্যন্ত বলবো। ওই মুহূর্তটাকে আমার লাইফ কি, আমি কি, কারণ হচ্ছে যা করেছি সব আমার পরিশ্রমের ফল, আমার মেধার ফল, আমার সৃজনশীলতার ফল। কিন্তু ব্যাপার আছে, আমি শুধু এই একটা জায়গায় থেমে নেই। আমি কিন্তু প্র্যাকটিস করতাম গরু মোটাতে থেকে ম্যাক্সিমাম জায়গা আপনারা দেখতে পাবেন যে বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড গবেষণা প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু আমি আমার শ্রদ্ধেয় গুরু যার সান্নিধ্য লাভ করে আমার অনেক পরিবর্তন হয়েছে, বিমল চন্দ্র কর্মকার স্যারের মানে অক্লান্ত পরিশ্রমের ফসল আমি। এবং আমি আমার ওই জায়গাটা আমি টোটাল রাজ করেছি। কিন্তু ওখানে যারা প্র্যাকটিস করতো তাদের নজরে চলে আসছি, তারা অনেকে হিংসা করতো, অনেকে বলতো যে আপনি যদি এটা করেন তাহলে আমরা কি করব, আপনি তো কোনো জায়গায় বাদ দেন না। কিন্তু আমি আমার স্কিল, গরু, ছাগল, হাঁস, মুরগি, টিয়া পাখি, যাই বলেন সবকিছু ট্রিটমেন্ট আমি করেছি। যেখানে বাধা পেয়েছি সেখানে আমার গুরু স্মরণ করেছি, উনি আমাকে উদ্ধার করেছেন। কিন্তু আমি কখনো থেমে থাকিনি। শীতের ভিতর রাত 12টার পরও আমি সেখান থেকে ফিল্ড থেকে এসেছি। যেরকম পরিশ্রম করেছি সেরকম ইনকাম আমি করেছি। মানে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমি মানে খুব খুব মিস করি। আমি গতকালও ল্যাপটপে আমি ছবিগুলো দেখতেছি আর ভাবতেছি সময়ের যাতাকালে আমি পিষ্ট হয়ে গেছি। আমার এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নাই। আপনারা জানেন যে কোনো কিছু প্র্যাকটিস না থাকলে কিন্তু সেটা সম্ভব না।
আমার এখন যদি বলেন যে দাদা গরু মোটা যা কন, আমি শুধু ওই কৃমিনাশক নাইট্রোক্সিলিন 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 হচ্ছে কলিজা কৃমির ভ্যাকসিন, ক্যাটাফস, অ্যাস্টাবেট, তারপর ক্যালসিয়াম, এই তো এইগুলোর নাম ছাড়া আজ যে অ্যান্টিবায়োটিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমার এই মুহূর্তে মাথায় নাই। কেন নাই? আমি 2023 পরে এগুলোর বাইরে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড বলে না, যে এই যে বাইরে থাকা মানে কি, সামনে নাই মানে আপনি ভিতর থেকে চলে গেছেন। ব্যাপারটা হচ্ছে তাই। তো আমার ভিতরে যে গুণগুলো ছিল সেইগুলো কিন্তু এখন নিষ্প্রভ, এটার অস্তিত্ব নাই, এটার অপমৃত্যু ঘটেছে। তো এই হচ্ছে ব্যাপার ছিল যে আমার উদ্যোক্তা লাইফ বা কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। এখন অনেকে তথাকথিত উদ্যোক্তা শব্দটা ইউজ করে, ব্যবহার করে উদ্যোক্তা। এই উদ্যোক্তা শব্দটা ইউজ করে অনেকের হাসি পায়, অনেকের বিষয়গুলো হাসি পায়, অনেকের মানে আমি কোনো মন্তব্য করি না, কারণ আমি সমালোচনা একদমই পছন্দ করি না। যারা পার্সোনালি আমাকে চিনেন, যে যেখানে নেতিবাচক কথা হয় সেখান থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করি। ইভেন আমি ওইগুলো নিতে পারি না, যে আমার ভালো লাগে না, কারণ আমি চিন্তা সবসময় পজিটিভ। আমি নেতিবাচক কেন নিব? এই জন্য আসলে আমি ওই মুহূর্ত থেকে আমার এই কাজগুলো আমাকে আন্দোলিত করে। যদি কোনো ডিপ্লোমা কৃষিবিদ আমার কাছে জবের কথা বলে, বিভিন্ন কথা, আমি হাসি যে মাটি, দুঃখিত আমার একটা মেসেজ আমার মিস্টেক হয়ে গেছে। সেটি হচ্ছে আমি সর্বশেষ যে মাটি আছে না, এই মাটি আমি 15 টাকা কেজি বিক্রি করেছি। এই মাটিটাকে 15 টাকা কেজি বিক্রি করেছি। এখন মাটি কিভাবে বিক্রি করা যায়? হাউ পসিবল ইজ ইট? বিকজ অফ ইটস পারফেক্ট ফর মি। হোয়াই নট? আই এম পারফেক্ট ফর দি জব। এর যে কি মেকানিজম আছে, কিভাবে এটা সংগ্রহ করতে হয়, কিভাবে এটাকে প্রেজেন্টেশন করতে হয়, সব গুণ আমার ভিতরে আছে, কিন্তু আমি এগুলো নিয়ে এখন কাজ করি না। এগুলো আমি আমার অ্যাপ্লাই আমি ওই সময় করেছি, কিন্তু আমি আমার টাকাটাকে ধরে রাখতে পারিনি। আমি আমার যে অপব্যয় যেটা বলে সেটা আমি ওই সময় করেছি। তো এই জন্য আমার হাসি পায় যে একজন ডিপ্লোমা কৃষিবিদের কখনো বেকার থাকার কথা না, কখনোই বেকার থাকার কথা না। এবং সে যদি নিজে চায় যে আমার ইনকাম করতেই হবে, কিভাবে করবে সেটা না, আমার ইনকাম করতে হবে, তার ইনকাম আসবে। মরিচ চাষবো না, তার ইনকাম আসবে। তার টেকনিক্যাল সাইড গুলো দিয়ে তার ইনকাম আসবে, কিন্তু তার ইনকাম করার ইচ্ছা শক্তি থাকা লাগবে। আমি জানি না আমাদের লাইভ প্রোগ্রাম কে কে দেখছেন, কে কে শুনতে পাচ্ছেন, কারণ এইগুলোর সাথে জবের কোনো লিঙ্ক নাই। এখানে যদি উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ে কোনো মন্তব্য করা হতো, কোনো কথা বলা হতো, তাহলে অনেক শেয়ার হতো, অনেক লাইভ প্রোগ্রাম হতো, কিন্তু আমার দরকার নাই, আমার দরকার নাই। কিন্তু এই বিষয়গুলো কখন আসে জানেন? একটা হচ্ছে ঠেকে আসা, মানে আপনার পিছনে আর জায়গা নাই, তখন আপনার স্বর্ণপন্ন হওয়া। আর আরেকটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি ছুটতেছেন। একটা হচ্ছে আপনার ঠেকে গেছেন, আপনার পিছনে যাওয়ার কোনো জায়গা নাই, সেখান থেকে আপনার বাস্তবমুখী হতে হবে। আর একটা হচ্ছে আপনি স্বপ্নের পিছনে ছুটবেন। দুইটার দুইটার ব্যাখ্যা দুই রকম। একটা জীবনের প্রয়োজনে, আরটা হচ্ছে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে। তো এই দুইটার ব্যাখ্যা দুই রকম আসবে, দুইটার দুই রকম শ্রেণী আছে। কিন্তু আমি একটা কথাই বলি, পিচ্ছিল রাস্তায় ওচট খেয়ে আপনি পড়ে যাবেন, পড়ে যাওয়াটা স্বাভাবিক। কেউ যেতে পারবেন, কেউ পড়ে যাবেন, কিন্তু যারা পড়ে যাবেন তাদের কপালে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। আমি তো কিছুদিন একটা জায়গায় মেন্টর হিসেবে কাজ করেছিলাম, আপনারা জানেন অনেকেই, যে সেখান থেকে বেরিয়ে আসছি। তো সেখানে দেখেছি 3টা ভাই ফেল করছে। এখন গভর্নমেন্ট জবও নাই, বেসরকারি জবও নাই, গভর্নমেন্ট জবও নাই, বেসরকারি জবে নাই, অসহায় আত্মসমর্পণ। আমি কোনো এটিআর নাম নিতে চাচ্ছি না, এরকম অসংখ্য আমাকে ইনবক্স করেছিল, আমাকে বলেছিল। এর উত্তর আপনার নিজের কাছে আছে। আমার যদি চাকরি না হতো, এই চাকরি না হতো, আমার চাকরি তো শেষে বয়স ছিল, আমার চাকরি না হতো, আমি কিন্তু পল্লী সঞ্চয় ব্যাংকের চাকরি দাদা কন্টিনিউ দাদা ছিল। ধরেন পল্লী সঞ্চয় ব্যাংকে আমি চাকরি করিনি বা করতাম না, তাহলে কিন্তু আমার ফিলান কুমিল্লায়।
কুমিল্লায় ছিল, ওখান থেকে আমি ইভেন কিছুদিন আগে বলেছি যে আমার রেডি সেল আছে 50,000 টাকার, কুমিল্লা কেউ নিতে চান কিনা, কিন্তু তার সেই পরিশ্রম করার মানসিকতা থাকা লাগবে। একটা ছেলে আমি পাইনি, বিশ্বাস করেন, একটা ছেলে আমি পাইনি। টাকা কি গাছের পাতা? ইনকাম দাদা কি এত সহজ? বেসরকারি জবের জন্য ট্রাই করতেছেন, স্বজনপ্রীতির দাদা আমাকে বাংলাদেশ কি শুনতে পাচ্ছেন? মার্কেটিং দাদা ওয়েবসাইটে দাদা আছে, আমাকে কি শুনতে স্বজনপ্রীতির পাচ্ছেন? মাধ্যমে আপনারা বিভিন্ন মার্কেটিং সেক্টরে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু ভালো কোনো জায়গা দাদা আমাকে কি শোনা নিজের যাচ্ছে? দক্ষতা নিজের স্কিল দিয়ে যেতে গেলে তখন বুঝবেন চাকরি কাকে বলে, কত প্রকার, কি কি, এবং একাডেমিক পড়াশোনার সাথে এগুলোর কোনো সম্পৃক্ততা নাই। এই লাইফটা সম্পূর্ণই আলাদা। এখানে অন্ধকার, প্রচুর অন্ধকার। এই অন্ধকারে আপনার আলোকিত করতে হবে। যখন ঠেকায় পড়বেন, যখন আর চোখে মুখে দেখবেন না, তখন বুঝতে পারবেন, অনেক উপলব্ধি করতে পারবেন। আপনাদেরকে বলে দাদা রাখি, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি অনুপ দাদা কুমার বিশ্বাস, আমাকে কি শোনা যাচ্ছে? দাদা আমার ফেসবুক যারা আছেন, আপনার পিছনে গেলে অনেক কিছু দেখতে পাবেন। আমার বাড়ির থেকে, আমি 2011 ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমার বাড়ির থেকে 3 কিলো যায় একটা ধানের মিল ছিল, সেখানে প্রথম আলো পত্রিকা রাখা হতো। সেই প্রথম আলো পত্রিকার যে প্রশ্নপত্র সংগ্রহ করতে হতো, সেখান থেকে চাকরির বিজ্ঞাপন দেখা হতো। যদি চাকরির বিজ্ঞাপন পাইতাম, তাহলে ওই A4 পেপার বাজার থেকে কিনে নিয়ে আসে সুন্দর করে রাত্রে হেরিকেনের আলোয় করেছি, কিন্তু ওই সময় 2011 সালে কারেন্ট ছিল। ওই কোশি মানে স্কেল, গ্রাম বাংলা ব্যবহার করতেছি, মানে এগুলোর সাথে গ্রাম বাংলা শব্দগুলো ব্যবহার করলে নিজের ফিল হয় আমি 2007 এসএসসি পাস করছি। ওই সময়টা, 90 দশকের সময়টা কেমন ছিল, স্কেল টানে রাত্রি সুন্দর। সবার চাইতে হাতের লেখা ভালো হতে হবে, এনিহাউ সবার থেকে হাতের লেখা ভালো হতে হবে। কেননা আমার আবেদনপত্র যে দেখবে, দাদা তখন আপনি কি আমার আমাকে লেখার শুনতে প্রতি পাচ্ছেন? প্রেম চলে আসে, আমার লেখার প্রতি দাদা আমাকে কি শোনা যাচ্ছে? সৌন্দর্যবোধ চলে আসে। তখন আমার ওইটা দেখে, যদি একটা লেখা ভালো হয়নি, দাদা অন্য জায়গায় একটু দাদা ব্যাখ্যা আমাকে হয়েছে, কি শোনা যাচ্ছে? কোনো দাদা জায়গায় নিজের উপরে রাগ হয়ে ছেড়ে ফেলেছি। সেইভাবে লিখে লিখে কি পরিমাণে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করেছি, ডকুমেন্ট গুলো। ভাই, আপনারা তো এখন আছেন এমন একটা যুগে যেখানে স্মার্টফোনের মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। ইভেন আমাদের যে প্রতিযোগিতা ছিল, আমার নিজের কাছের বন্ধু একটা ভালো জব পাইছে, সেটার সন্ধান আমারে দিইনি। যদি ও প্রতিযোগী হয়ে ওর চাকরি হয়ে যায়, 5 টাকা দিয়ে চাকরি পত্রিকা কেনা হতো, দেখা গেলো 1 সপ্তাহে কিনতে পারেনি, আমি কিনতে পারিনি, আমার টাকা নাই, আমি কিনতে পারিনি, আমি গরিব ঘরের সন্তান বলতে আমার কোনো লজ্জাবোধ নাই, কুণ্ঠাবোধ নাই, এটা কিনতে পারিনি। একজনের কাছে চাইছি, ভালো জব অফার থাকলে সে মেসেজটা দিইনি, কেন দেয়নি? দাদা এগুলো দাদা বুঝতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? সে দাদা কঠিন বাস্তবতা এখন নাই। এখন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, এখন আমাদের অনেক কিছু পরিবর্তন দাদা হয়েছে। দাদা আমার কথা কি আমরা শোনা অনেক যাচ্ছে? কিছু দাদা বুঝতে চাই না। এই সকল কিছু সমীকরণ হচ্ছে বাস্তব জীবন। মাথায় রাখবেন যে যে এই কঠোরতার মধ্য দিয়ে যে তার লাইন খুঁজে পাবে, তাকে পিছু হাঁটানোর কোনো সুযোগ নাই। আমার খেয়াল আছে 2012 সালে যশোর নিউ মার্কেট থেকে গোলাম মোস্তফা স্যার আমাকে একটা কথা বলেছিল যে আমি বলছিলাম যে স্যার, আমার চাকরি চলে গেলে আমার ফ্যামিলি ডিপেন্ড করে আমার উপর, বেশি বেশি টাকার বেতন না, 8,000 টাকা চাকরি করতাম 2012 সালে, 8,000 টাকা। বলছিল যে যখন আপনার হাতে এই মেমো বই উঠেছে, আপনি মাংস ভাত খাইতে পারবেন কিনা যায় না, ডাল ভাত খেয়ে জীবন ধারণ করার জন্য আর কেউ আপনার পিছনে ফেলতে পারবে না। সৃষ্টিকর্তার কি কৃপা, আসলে ফেলতে পারেনি। 15 টাকা করে মাটি বিক্রি করেছি। ইভেন আমার ইউটিউবটা এতটা জনপ্রিয় ছিল না, ইউটিউবের কিভাবে সেল হয় সেটাও আমার জানা ছিল না। আমি বিকেল বেলা দাদা আমার কথা কি শোনা যাচ্ছে? ঘাস কাটতেছি, অনুপ দাদা ফোন আসছে, দাদা আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ঢাকা দাদা থেকে ফোন আসছে যে ভাই আপনি কি অনুপ বিশ্বাস বলছেন? হ্যাঁ বলছি। বলছে আমার 20 কেজি মাটি লাগবে। আমি আমি নিজেই মনে মনে হাসতেছি যে কি ফাজলামি শুরু করছে না কি আমার সঙ্গে। তারপরে আমার সাথে বাবাও আছে, তো পরে বলছে যে টাকাটা কিভাবে দিব, টাকা তো হয় আপনার ওই মাল পৌঁছে যাওয়ার পর। আমি বলছি ভাই আমার টাকা আগে দিতে হবে। তার এতটা ভালোবাসা, এতটা ভক্তি শ্রদ্ধা এবং এতটা বিশ্বাস আমার প্রতি ছিল তার,
আমি তার সাথে আর কখনো কথা হয়নি, নাম্বারও নাই। সে আমার কাছ থেকে 20 কেজির অর্ডার নিয়ে টাকা ওই সময় আমার বিকাশ করছে, পরবর্তীতে আমি মাল দিয়েছি, পরে আরো মাল নিয়েছে। নিমখোল, শিংকুচি, হাড়ের গুঁড়া, মাটি, রেডিমিক্স সয়েল, জৈব সার, কেঁচো সার, সব এভরিথিং, সব কিছুই এটা বিক্রি করেছি। এদিকে ডিম, ডিমের বাচ্চা, তারপর নেপিয়ার ঘাস, দুধ, গরু বাছুর সব বিক্রি করছি, ছাগল বিক্রি করছি। আমি করিনি কি, শুধু বন্ধুর সাথে নার্সারির জমি রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি যেহেতু বাইরে থাকি সেটা করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে এই যে এই বিষয়গুলো যদি আপনি নিজের আয়ত্তে আনতে পারেন, কেউ কারো প্রজেক্ট প্রপোজাল তৈরি করে দেয় না, নিজেকে নিজের মতো করতে হয়। কিন্তু এই জেনারেশনে এসে, এই সময় এসে আপনারা কিন্তু সেই সুবিধাটা কিন্তু পাচ্ছেন। তো এটা আসলে সকলের জন্যই একটা লার্নিং পয়েন্ট। যদি কেউ মনে করেন যে এটা জাস্ট কথা, তাহলে কানের ভিতর দিয়ে বের করে দেন, কোনো ব্যাপার না। কারণ আমারটা তো আর চাকরিজীবীর কথা না, আমার কথা হচ্ছে বাস্তবতার সাথে আপনার টিকে থাকার লড়াই। এখান থেকে আপনি কিভাবে গেইন করবেন, এখান থেকে কিভাবে আপনি নিজের নিজের স্বপ্ন নিজে গড়বেন। আমি 2 জন ডিপ্লোমা কৃষিবিদকে নিয়োগ দিতে চেয়েছিলাম আমার বাড়িতে, 25,000 টাকা। করোনা আমাকে শেষ করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে আমার এবং আমার ফ্যামিলির। আমি একটা কথা লিখি, ভালো করে খেয়াল করবেন, আমি জানি না কে কে লাইভে আছেন, কে কে দেখতেছেন। শরীর থেকে শ্বাস প্রশ্বাসের আনাগোনা বন্ধ হওয়াকে মৃত্যু বলে না। হৃদয় থেকে সুখ, মন থেকে আশা বিনষ্ট হওয়াকে মৃত্যুই বলে। যখন আপনার স্বপ্ন, আশা মরে যাবে, তখন কিন্তু আপনার স্বপ্নের মৃত্যু। মানে কি, স্বপ্নকে আমরা একটু 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 করে বড় করি, সেটা প্রসারিত করি, সেটা যদি মরে যায় তাহলে আপনার মৃত্যু ঘটেছে। শুধু শ্বাস প্রশ্বাস নিলেই যে মরে গেছেন ব্যাপারটা তা না, এর অনেক ব্যাখ্যা আছে, আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, সেগুলো আমি যেতে যাচ্ছি না। তো আশা করি একটা যে বাস্তবতার কি উদাহরণ হতে পারে, কতটা হতে পারে, সেটা আপনাকে দেখাইছি। কোন ফিমেল পার্সন দেখছেন কিনা আমি জানি না। আমরা একটা বাড়ি থাকতাম, 4 জন একটা জায়গায় কাজ করতাম, চাকরি করতাম 4 জন, 3 জন আর আমি। এই 4 জন 3 জন আলাদা জায়গা। হাফ প্যান্ট পরে আপনার কোনো গেঞ্জি থাকতো না, এই পিকআপে যে মাল আনতাম সেই মাল সব ঢালতাম, একদম ঢালতাম, ঢালে রাত্রি সেই মাল আমি ওয়েট করেছি, আমি প্যাকেট করছি, সেই প্যাকেটে আমি করছি, সিল দিয়ে আটাইছি। 12,000 টাকা দিয়ে প্যাকেট আটানোর মেশিন কিনছিলাম। 3,000 টাকা দিয়ে ওই যে কি বলে কারেন্টের হিট দিয়ে করে 2 কেজি প্যাকেট, ওইগুলো করছিলাম। জীবনে করিনি কি, আজকে আমার ওয়েট 60-62 কেজি। মাঝে মাঝে চিন্তা হয় ওই সময় আমার কি অবস্থা হয়েছে আর এখনকার কি অবস্থা। ভাই, ভাগ্য পরিবর্তন হতে হলে অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এবং সেখান থেকে আউটপুট বের করতে হবে, যেটা প্রত্যেকটা আমার লাইফের সাথে হয়েছে এবং করেছি। এবং তখন আমার লাইফের স্বর্ণযুগ ছিল। আমি আফসোস করি এখন, এটা আমার প্যাশন ছিল, এটা একটা ছিল যে প্রত্যেকটা ডিপ্লোমা কৃষিবিদের স্বপ্ন উপসহকারী কৃষি কর্মকর্তা হওয়া। হ্যাঁ, সেটা আমি হয়েছি, এটা নিয়ে আমি গর্ববোধ করি। কিন্তু যদি আমার জীবিকা উন্নয়নের কথা বলেন, যদি আমার ভালো থাকার কথা বলেন, তাহলে আমি ওই সময়টাই তো বেছে নেব। আর ওই সময়টা আমি আমার মতো করে লাইফকে চালিয়েছি। কিন্তু এখনকার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যা হোক, যে বিষয়গুলো নিয়ে কথা বলার কথা ছিল আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি। আমি সঞ্চালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কাইন্ডলি করতে পারেন। আর আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সেটা তারাও শেয়ার করতে পারেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। ধন্যবাদ। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের লাইনটি কেটে দেওয়ার জন্য। আবার পুনরায় আমরা লাইভে আসলাম। আমার কথা শোনা যায় কিনা যদি কেউ কমেন্টে জানান। হ্যাঁ দাদা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং অনেক সুন্দর আলোচনা করেছেন। আমার সম্ভবত মাইক্রোফোনে সমস্যা হওয়ার কারণে সম্ভবত কেউ কথা শুনতে পারেনি আমারটা।
এখন কি দাদা শোনা যায়? দাদা আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দাদা। আজকে আমাদের অতিথি ছিলেন জনাব অনুপ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, যশোর সদর, যশোর। তিনি কিন্তু তার জীবনের গুরুত্বপূর্ণ কথা গুলো বলেছেন। সেই কথা অনুযায়ী আমরা বলতে পারি পরিশ্রম কখনো কিন্তু বেইমানি করে না। এটা কিন্তু আমরা দাদার কাজকর্ম এবং তার সেই সফলতার গল্প শুনলে কিন্তু বোঝা যায় তিনি কিন্তু তিল তিল করে অনেক বড় হয়েছেন এক সময়। যে বামি কম্পোস্ট সার কিন্তু তিনি বিক্রি করেছিলেন। তাছাড়া তিনি কিন্তু ছাগলের খামার, মুরগির খামার, গরুর খামারও দিয়েছিলেন। আমি দাদার কাছে আহ, শুনতে চাবো যে দাদা আপনি কিন্তু অনেকগুলো সেক্টরে চাকরি করেছেন, যেমন ইউএসএআইডি, ইউকেএআইডি, ব্র্যাক, কোয়ালিটি, তারপর পটেটো সিড, পিকেএসপি, সর্বশেষ যে চাকরিটি আপনি করেছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকে। আচ্ছা দাদা, এরপরে কিন্তু আপনি একটি সরকারি জব পেয়েছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই উপসহকারী কৃষি কর্মকর্তার যে আপনি জব পেয়েছেন, এর পিছনে যদি একটু সফলতার গল্প সংক্ষেপে বলতেন, কারণ রাত অনেক হয়ে গেছে তো, একটু যদি সংক্ষেপে বলতেন, আর যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন দাদা। ধন্যবাদ সঞ্চালক মহোদয়। ব্যাপার হচ্ছে অধ্যবসায় তো সফলতার জন্য আমি সবসময় বলে থাকি যে সফলতার জন্য 4টা উপকরণ অবশ্যই দরকার। সেটি হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনা, কঠোর পরিশ্রম, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা আশীর্বাদ সূচক যে বিষয় এটি, আরটি হচ্ছে আপনার সদ ইচ্ছা, মানে প্রকট ইচ্ছা শক্তি। এই 4টি উপকরণের সমন্বয় হলে আপনার সফলতার দোরগোড়ায় পৌঁছানোর জন্য কোনো প্রতিবন্ধকতাই আপনার কাছে মানে কঠিন মনে হবে না। এই 4টি উপকরণের যখন মেলবন্ধন হয়ে যাবে তখন কিন্তু আর মানে অটোমেটিক চলে আসবে। দেখেন, আমি বিশ্বাস করি যে এই 4টি উপকরণই আমার সাথে হয়েছে, বা সেটা যদি না হতো তাহলে কিন্তু আমার 3টা ভাই চাকরি হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। ইভেন এটা আমার লাস্ট সুযোগ ছিল, এখানে আমার চাকরি হয়ে গেল। আর এই চাকরি হওয়ার জন্য আমি ভাইবা দেওয়ার মনে হয় 3 দিন আগে আমার ডিপ্লোমা সার্টিফিকেট হারিয়ে ফেলি। আমার প্রতিষ্ঠান আমার ডকুমেন্ট আমাকে দিবে না, দিতে চায়নি। আরও অনেক জটিলতায় আমি পড়েছি, কিন্তু তবুও সেসব জটিলতা মানে ভাগ্যে সৃষ্টিকর্তা প্রদত্ত ছিল বিধায় এগুলো আমি মানে আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, ক্রেডিট সৃষ্টিকর্তার। পরবর্তীতে আমার যে উপকরণগুলো দরকার ছিল, যে নিজের ইচ্ছা শক্তি, আমি একটু বলি। 1650 যখন হার মেনে যাই 1650 থেকে, তখন আমার মনে হয়েছে যে আমি আবেদন করব না, আমি করবই না। তারপর মনে হলো যে আবেদন অনলাইনে করে দিই। আমাদের একজন কিন্তু আবেদন করেনি, তারও চাকরি হওয়া যেত। যারা 1650-এর সময় গ্রুপ স্টাডি করছে, ইসমাত তোয়া নামে একটা ছেলে ছিল, খুলনা এটিয়ার আগুন। যে বইটি দেবেন যারা তাকে চিনে, যে বইতে যে পৃষ্ঠাতে আপনি প্রশ্ন করবেন সে সব পারে। একজন ছিল প্রসেনজিৎ ঘোষ, সে কিন্তু আবেদন করেনি। আপনারা এই বিষয়গুলো হয়তো মনে হবে যে গল্পের মতো বলছি। তখন গণেশ কর্মকার নামে এক দাদা, যিনি বিএডিসিতে কর্মরত আছেন, তার একটা ওয়েবসাইট ছিল। অনেকে 200 টাকা দিয়ে ওয়েবসাইটে যুক্ত হয়েছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। তো সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এক্সাম দিতাম, সেখানে অনেক ব্যাপার ছিল। তো সেই সময়ের নায়ক ইসমাত তোয়া, প্রসেনজিৎ ঘোষ, তারা কিন্তু আবেদন করেনি। কেন করেনি? এই 1650-এর প্রেক্ষাপট নিয়ে। তো ওই সময় আমিও করব না, আমার ল্যাপটপ থাকার কারণে রাত্রে মনে হলো যে আমার যত অভিজ্ঞতা আছে জীবনে, যা আছে, চাকরি তো আমার হবে না,
আমি ধরে নিচ্ছি আমার চাকরি হবে না, যা আছে আমি সব দিব, তখন আমি এক্সপিরিয়েন্স লেটার যা থাকে আমি সব, গভর্নমেন্ট জবের সাথে এগুলোর কোনো সম্পৃক্ততা নাই, বাট আমি অ্যাড করি। এই অ্যাড করার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে আমার, আমার ভাইবা বোর্ডে এই সব ডকুমেন্ট কিন্তু আমার দেখতে চেয়েছে, সব ডকুমেন্ট আমার দেখতে চেয়েছে। আমি যা যা চাকরি করেছি, কাঞ্চন ভাই আপনাকে পার্সোনালি আমি যেসব প্রজেক্টে জব করেছি, যেগুলো দিয়েছি, এই সবগুলো কিন্তু আমার ভাইবা বোর্ডে শো করতে হয়েছে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ইভেন আমাকে, আমার সম্ভবত 15 থেকে 17 মিনিট আমি ভাইবা বোর্ডে ছিলাম, আমাকে কিন্তু আমার লাস্ট এক্সপেন্স লেটার থেকে, আমার সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার ট্রেনিং সনদ আছে, তারপর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনিং সনদ আছে, মাশরুম গবেষণা থেকে ট্রেনিং সনদ আছে, আরো কয়েকটা যুব উন্নয়ন থেকে ট্রেনিং সনদ আছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার থেকে ট্রেনিং সনদ আছে। তো এত ট্রেনিং সনদ গুলো দেখে উনি লাস্টে আমাকে বার্ড নিয়ে কয়েকটা প্রশ্ন করছে, আর লালমাই ময়নামতি এলাকা নিয়ে কয়েকটা প্রশ্ন করছে, এগুলো নিয়ে। তো যাক, এই যে বিষয়গুলো, চাকরি আমার নাও হতে পারতো, তো এই যে ব্যাপারগুলো সদ ইচ্ছা ছিল বিদায় কিন্তু আমি আজকে চাকরি পেয়েছি। আর আমি বিশ্বাস করি ডিজার্ভ করে প্রসেনজিৎ ঘোষ, সে আবেদন করেনি বিদায় সে আজকে এই চাকরিটা পায়নি। তো এইরকম যে ব্যাপারগুলো, তো আর স্টাডির ব্যাপারগুলো আমি প্রথমে বলেছি যে স্টাডি নিয়ে কথা বলার মতো অসংখ্য আছে। আমার স্টাডি না, আমার সাথে কোনো কথোপকথন হলে সেটা বাস্তবতা নিরিখে একজন ডিপ্লোমা কৃষিবিদের জীবন কেমন হওয়া উচিত, কি করা উচিত, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বললে আমার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু পড়াশোনার বিষয়ে যদি আমাকে প্রশ্ন করেন, আমাকে কোয়ার দরকার নেই। আপনার গাইডলাইন, প্রপার গাইডলাইন অসংখ্য ব্যক্তির কাছে পাবেন, কিন্তু যেটা অসংখ্য ব্যক্তির কাছে পাবেন না সেটা আপনি আমার কাছ থেকে পেতে পারেন। তো ব্যাপারটি হচ্ছে কাঞ্চন ভাই, আশা করি বিষয়টি ক্লিয়ার করেছি। দাদা ধন্যবাদ। লাইনটি আবার কেটে গেছে দাদা। নুসরাত বুলক লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। দাদার লাইন থেকে ঠিক আছে। দাদা আমার কি শুনতে পাওয়া যাচ্ছে? দাদা আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? দাদা হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমার দাদার কাছ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমি পিছনে 2টি লাইভ করেছি পড়াশোনার ব্যাপারে, আজকে কিন্তু আমি ভিন্ন ধারায় লাইভ করেছি যে সফলতার গল্প। এই সফলতার গল্প শুনলে কিন্তু আমাদের উৎসাহ বেড়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দাদা কিন্তু অবসর সময় কিন্তু একটু লেখালেখি করে, যেমন বেশ অনেক সময় তিনি কিন্তু কবিতা লিখে থাকেন। দাদা অনেক কবিতা লেখেন। দাদার একটি কবিতা আমার হাতে এসেছে, আমি একটু শোনাবো আপনাদের। প্রকৃতির অপরূপ সৃষ্টি, উর্বর বাংলার ভূমি, কৃষকের জীবন রক্ষায় অবলম্বন কেবলমাত্র তুমি। সবুজ শ্যামল চারপাশে, মাঠের পরে শুধুই মাঠ, ফসলের মিলন মেলায় ঘরে ওঠে কেনা বেচার হাট। এমন দৃশ্য দেখবে কোথায়, পাবে না কো দূরদেশে, সে যে আমার জন্মভূমি, স্বাধীনতার সোনার বাংলাদেশ। তোমায় ঘিরে হাজার স্বপ্ন, বাঁচাও দেশের অর্থনীতি, ভুলে যেও না নতুন প্রজন্ম, আমার প্রিয় মাতৃভূমি। এই কবিতা কিন্তু আমাদের এই আজকের যে অতিথি জনাব অনুপ কুমার বিশ্বাস দাদা লিখেছেন। এছাড়াও কিন্তু তিনি সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন, তার ফেসবুকে কিন্তু তিনি আহ দিয়ে থাকেন। দাদা কিন্তু অনেক ভালো মনের মানুষ, অনেক বিনোদন দিতে পারে, তার ভিতরে কিন্তু অনেক প্রতিভাও রয়েছে। মোহাম্মদ সাহেব লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হাউ আর ইউ অল ফ্যামিলি? ফাইন, থ্যাংক ইউ সিস্টার, অ্যান্ড ইউ? দাদা আমরা কিন্তু আজকে মোটামুটি ভাবে আপনার সফলতার গল্প শুনেছি এবং আপনি অনেক পরিশ্রম করেছেন সেটাও আমরা শুনেছি। আসলে কি, পরিশ্রম, যে জাতি যত বেশি পরিশ্রম করে সে জাতি কিন্তু তত বেশি উন্নত। আর যে, আমি বারবারই একটা কথা বলি যে লেগে থাকুন, সফলতা কিন্তু আসবেই। দাদা রাত অনেক হয়ে গেছে, আমরা সময় নেব না। সর্বশেষ আমি আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ আপনার মূল্যবান সময়
আমাদেরকে দিয়েছেন। এজন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখি পরবর্তীতে কোনো সময় কোনো বিষয় নিয়ে ডাকলে আপনি সাড়া দিবেন, এবং আপনি এখন আমাদের যে অডিয়েন্স রয়েছে বা আমাদের যারা ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোন রয়েছে, অথবা যারা ভবিষ্যৎ চাকরিজীবী বা চাকরির জন্য প্রস্তুতি নিতেছেন, আপনি যদি সংক্ষেপে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতেন। দুঃখিত, দাদা লাইনটি কেটে যাওয়ার কারণে। আশা করি দাদা খুব আবারও আমাদের মাঝে যুক্ত হবে। যারা লাইভটি দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের লাইভের বিষয় ছিল সফলতার গল্প। আর এই সফলতার গল্প শুনিয়েছেন জনাব অনুপ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, যশোর সদর, যশোর। সম্ভবত নেটের সমস্যার কারণে লাইনটি তার কেটে গেছে। আমরা একটু অপেক্ষা করি, দেখি সে আসে কিনা। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান টি-20 খেলা চলছে। যদি কেউ একজন স্কোর জানাতেন যে কত রান হয়েছে বা কত উইকেট পড়েছে বা পাকিস্তান কত রান করছে, যদি কেউ একটু স্কোরটা লিখতেন। যারা যারা লাইভটি দেখেছেন সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকলে খুবই ভালো লাগে। পাশে থাকবেন, আমিও পাশে থাকবো ইনশাল্লাহ। সবার পাশে থেকে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। নওশাদ ভাই, কি অবস্থা, কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমাদের অতিথি জনাব অনুপ কুমার বিশ্বাস। সম্ভবত দাদার নেট সমস্যার কারণে সে অ্যাড হতে পারছে না, এই জন্য আমরা প্রকাশ করছি। আমরা কয়েক মিনিট দেখবো, দেখি দাদা যোগদান করে কিনা। যদি কেউ একজনে আজকের খেলার আপডেট জানাতেন তাহলে খুশি হতাম। আজকে বাংলাদেশ এবং পাকিস্তান টি-20 খেলা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আগামী শুক্রবার লাইভে আসব। সেই দিনের বিষয় থাকবে আমন মৌসুমে আমরা কি কি ধান চাষ করতে পারি, বা কোন কোন জাতের ফলন ভালো, বা খরা সহিষ্ণু, বন্যা সহিষ্ণু, লবণাক্ত সহিষ্ণু কি কি জাত রয়েছে, সেই জাত সম্পর্কে আমরা আলোচনা করব। সেদিন আমাদের অতিথি হিসেবে থাকবেন জনাব মাহাদি হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, নড়াইল সদর, নড়াইল। আশা করি আগামী শুক্রবার রাত 9টায় আপনারা লাইভে যোগদান করবেন। আমার মনে হয় দাদার নেট সমস্যার কারণে সে আমাদের সাথে জয়েন হতে পারছে না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমি আর সময় বাড়াবো না, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে কোনো বিষয়ে লেগে থাকুন, সফলতা আসবে। আর মনে রাখবেন, পরিশ্রম কখনো বেইমানি করে না। সকলকে ধন্যবাদ জানাবো। আমাদের একজন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, তিনি বলেছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাইভ চলছে। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এসিপিও দৌলত খান বোলা থেকে তিনি আমাদের লাইভটি দেখছেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি আর সময় নেব না, আমি এখনই বিদায় নিচ্ছি, কারণ আমাদের যে প্রধান আজকে যে আমাদের অতিথি ছিলেন, নেট সমস্যার কারণে সে লাইন কেটে গেছে, আর মনে হয় সে আসতে পারতেছে না। এই জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি।